এই ক্লাসে আমরা নিকাশ ঘরের ধারণা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব এবং এটি হচ্ছিল আমাদের অধ্যায়ের সর্বশেষ টপিক। নিকাশ ঘরকে আমরা অলরেডি কিন্তু পড়েছি, এবার আমরা একটু বিস্তৃত আকারে জানব। নিকাশ ঘরের ধারণা দেখো, ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থলই হলো নিকাশ ঘর। এটা ছিল আমাদের শর্ট ডেফিনেশন। ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং দেনা পাওনা, অর্থাৎ ব্যাংকিং লেনদেন মানে কি, মানুষ বিভিন্ন ব্যাংকের সাথে লেনদেন করে বা ব্যাংক থেকে ব্যাংক লেনদেন করে, এর ফলে একাধিক ব্যাংকের মধ্যে কিন্তু দেনা পাওনা সৃষ্টি হয়, যে এই ব্যাংকের কাছে অত টাকা পায়, ওই ব্যাংকের কাছে অত টাকা পায়, এরকম দেনা পাওনা সৃষ্টি হয় এবং এইটার নিষ্পত্তি স্থলই হলো নিকাশ ঘর। মানে যেখানে এগুলো সব দেনা পাওনা নিষ্পত্তি করে তাকেই বলা হয় নিকাশ ঘর। আমরা ব্যাপকতা জানি, নিকাশ ঘর হলো এমন একটি ব্যবস্থা, অ্যাকচুয়ালি এটা ঘর না, রেদার একটা সিস্টেম, একটা ব্যবস্থা, এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের তালিকাভুক্ত ব্যাংকসমূহ, অর্থাৎ নির্দিষ্ট এলাকা বলতে নিজের একটা ইকোনমি বা একটা দেশ বা একটা রিজিয়নের তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের পরস্পরের মধ্যকার দেনা পাওনা নিষ্পত্তি করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট কোনো স্থানে নির্দিষ্ট সময় একত্রিত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে। তো এইটা একটা ব্যবস্থা যেখানে বিভিন্ন তালিকাভুক্ত ব্যাংক আসে। কারা আসে? একটা নির্দিষ্ট এরিয়ার তালিকাভুক্ত ব্যাংকগুলো আসে যারা নিজেদের মধ্যে দেনা পাওনা তৈরি হয়েছে বা একে অপরকে টাকা পায় বা একে অপরকে টাকা দিবে। তো এই যে একটা দেনা পাওনা আছে, এইটা নিষ্পত্তি করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময় একত্রিত হয়ে এই যে দেনা পাওনা নিষ্পত্তি করে, এই সিস্টেমকে বলা হয় নিকাশ ঘর। এর কি কি বৈশিষ্ট্য আছে? আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি, মানে একাধিক ব্যাংকের মধ্যে দেনা পাওনা নিষ্পত্তি করবে। এটি একটি প্রাত্যহিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট অন্তর অথবা প্রতি সপ্তাহে বা মাসে এটি কিন্তু বসে থাকে এবং প্রতি সপ্তাহে বা মাসে বা একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এই কাজটি হয়ে থাকে। নির্দিষ্ট সময় বা স্থান, একটা নির্দিষ্ট সময় থেকে একটা স্থান থাকে যেটা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, এই যে পুরো কাজটা সবাই এসে দেখো, এই যদি ধরে নিয়ে এইখানে এটা হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এবং এখানে হচ্ছিল এটা কমার্শিয়াল ব্যাংক সিবি, এটা হলো সিবি, এটা হলো সিবি, এটা হলো সিবি, এটা হলো কমার্শিয়াল ব্যাংক। সবগুলো কমার্শিয়াল ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক, এবং সবগুলো হতে হবে স্কেজুল। তো স্কেজুল কমার্শিয়াল ব্যাংক লিখে দেই, অর্থাৎ তালিকাভুক্ত। এমনি কমার্শিয়াল ব্যাংক হলে না, সবগুলোকে তালিকাভুক্ত হতে হবে, তালিকাভুক্ত কমার্শিয়াল ব্যাংক। তো এরা একত্রে এসে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসে এবং কেন্দ্রীয় ব্যাংক তত্ত্বাবধান করে, বলে দেখ তোরা কে কাছে কত টাকা পাইস, তুই আমাকে লিস্ট দে। সবাই একটা লিস্ট দেয়, ভাই আমি ওর কাছে এত টাকা পাই, আমি তার কাছে এত টাকা পাই, ও আমার কাছে এত টাকা পাই, এভাবে দেয়। এবং দেখে কেন্দ্রীয় ব্যাংক সাহেব দেখে যে আচ্ছা, ও এই দুজনের কাছে টাকা পায়, একজনকে টাকা দিবে, আর তিনজনের কাছে টাকা যায়, একজনকে টাকা দিবে। সেইভাবে দেখে অন্যজনের আবার লিস্ট মিলে, এরকম মিলাই সবার মাধ্যমে দেনা পাওনা নিষ্পত্তি করার চেষ্টা করে। এবং এইটা আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংক তত্ত্বাবধান করে ও নিয়ন্ত্রণ করে। ইলেকট্রনিক ক্লিয়ারিং পদ্ধতি অনুসরণ করে, এখানে একটা তাদের ইলেকট্রনিক সিস্টেম আছে যার মাধ্যমে এটা ক্যাশ টাকা না দিয়ে একটা ইলেকট্রনিক ওয়েতেই এইটা সব সিস্টেমেটিক ওয়েতে ঠিক করে ফেলে। সো নিকাশ ঘরের বৈশিষ্ট্য পেলাম, এবার আমরা গুরুত্ব সম্পর্কে জানবো, এটা কেন গুরুত্বপূর্ণ। তো ব্যাংকিং ব্যবসাকে গতিশীল ও শক্তিশালী করার ক্ষেত্রে যে প্রতিষ্ঠান প্রতিদিনই কার্যকর সহায়তা করে চলেছে তাই নিকাশ ঘর বলে। আচ্ছা, যেই প্রতিষ্ঠান হবে, যে একটা ব্যবস্থা অ্যাকচুয়ালি সহায়তা করে তাকে নিকাশ ঘর বলে। যেটাই হোক, এইটা আমরা আপাতত এই লাইনটা বাদ দিই। তো এখানে বলা হয়েছে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তি। আচ্ছা দেখো, এ ব্যাংক, বি ব্যাংক, সি ব্যাংক, ডি ব্যাংক, ই ব্যাংক, এফ ব্যাংক। এ ব্যাংক এফ ব্যাংকের কাছে টাকা দিবে, ই ব্যাংকের কাছে টাকা দিবে, কিন্তু আবার বি ব্যাংকের কাছে টাকা পাবে, সি ব্যাংকের কাছে টাকা পাবে, আবার ডি ব্যাংকের সাথে কোনো রিলেশন নেই। এবার আমরা আসি হচ্ছিল অপর দিকে, মনে করো সি ব্যাংকের কথা। সি ব্যাংক ডি ব্যাংকে টাকা দিবে, এ ব্যাংকে টাকা দিবে, এই যে দেখো এ ব্যাংকে টাকা দিবে, বি ব্যাংকের কাছ থেকে টাকা পাবে, ই ব্যাংকের কাছ থেকে টাকা পাবে, আবার এফ ব্যাংকে টাকা দিবে। এরকম প্রত্যেকটা ব্যাংক কিন্তু একে অপরের সাথে টাকা পাওয়ার লেনদেন একটা অবস্থা থাকে। এখন তারা যদি সবাই যে যার মতো করে গিয়ে বলে, আচ্ছা সি একবার ডি এর কাছে যায় যে ভাই আমি টাকা দিয়ে আসি, এর কাছে গিয়ে টাকা দিয়ে আসি, আবার বি কে ফোন দিব, ই কে ফোন দিব যে ভাই টাকা হবে, আমাকে টাকা পাঠিয়ে দাও। এটা একটা ঝামেলা না? অবশ্যই কিন্তু একটা ঝামেলা। এর জন্য কি করবে? এর জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সবাইকে ডাকে, আচ্ছা তোমরা একত্রিত হও সবাই তখন একটা কাগজ দেয় যে ভাই সি বলে দেখেন আমি ই এর কাছে টাকা পাই, বি এর কাছে টাকা পাই, কিন্তু আমি আবার এ কে টাকা দিব, ডি কে টাকা দিব, এফ কে টাকা দিব। এ বলে ভাই আমি সি এর কাছে টাকা পাই এবং বি এর কাছে টাকা পাই, কিন্তু আমি টাকা দিব ছিল ই কে এবং এফ কে।
এভাবে কেন্দ্রীয় ব্যাংক সবার কাছ থেকে একটা করে নোট কাগজপত্র নেয়, দেখায়, মিলায় দেখে সব ঠিক আছে কিনা। দেখো এখন সি বলতেছে এ কে টাকা দিবে, আবার এ বলছে আমি সি কাছ থেকে টাকা পাবো, মিলে গেল কিন্তু। এবার মিলিয়ে সব দেখে এবং ইজিলি সবার মাধ্যমে লেনদেন এই নিষ্পত্তিটা কিন্তু মানে যে দেনা পাওনা সব নিষ্পত্তি করে দেয়। এর ফলে সবাই ইজিলি এক জায়গায় বসে কম সময়ে মানে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু করে ফেলতে পারে। দেখো দেনা পাওনা দ্রুত নিষ্পত্তি, দেখো সব একত্রিত বসে সাথে করে ফেলতে পারলো, দ্রুত নিষ্পত্তি হচ্ছে। মিতব্যয়ী পন্থা, সি টাকা নিয়ে যাবে এর কাছে, সি টাকা নিয়ে যাবে এফ এর কাছে, সি টাকা নিয়ে যাবে ডি এর কাছে, ঝামেলা কিন্তু, টাকা নেওয়া ঝামেলা এবং সিকিউরিটি সহ নেওয়া লাগবে ঝামেলা। এর চেয়ে এক জায়গায় বসে একত্রিত হয়ে সব করে ফেলবে, ঝামেলা কম। মিতব্যয়ী পন্থা, সময় সাশ্রয়, একত্রিত বসে এক জায়গায় বসে করে ফেলতে সময় বাঁচছে। লেনদেনের সুবিধা, সব ইলেকট্রনিক ওয়েতে হচ্ছে, কোনো ঝামেলা নাই। অর্থ স্থানান্তরের সহায়ক, কোনো ঝামেলা নেই, ইলেকট্রনিক ওয়েতে কেন্দ্রীয় ব্যাংক সব কাজগুলো করে দিচ্ছে। হয়তো বা কেন্দ্রীয় ব্যাংকের কাছে কিন্তু সবগুলো তালিকাভুক্ত ব্যাংকের রিজার্ভ আছে, হয়তো বা কেন্দ্রীয় ব্যাংক বলে ঠিক আছে তোদের কিছু করা লাগবে না, তোদের যে রিজার্ভ আছে এইটা আমি এদিক সেদিক করে এর টাকা ওকে ওর টাকা কেটে আমি সব প্রপার করে ফেলছি, ঝামেলা কম। ব্যাংকের নগদ আমানতের উপর সহায়তা, দেখো সব ইলেকট্রনিক ওয়েতে হচ্ছে, তো ব্যাংকের যে নগদ টাকা নিয়ে এসে যাওয়া লাগতেছে ব্যাপারটা এরকম না, তো নগদ আমানতের উপর কোনো ঝামেলা পড়তেছে না। এবং অর্থনৈতিক পরিস্থিতি অনুধাবনে সহায়তা, তো কেন্দ্রীয় ব্যাংক এতে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কিভাবে কিরকম লেনদেন হচ্ছে, কি পরিমাণে একে অপরের সাথে লেনদেন করতেছে, আদৌ করতেছে না। দেখা গেল কোনো ব্যাংক কেউ কারোর সাথে তো লেনদেন পায় না বা কেউ কারোর সাথে টাকা পায় না, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বুঝবে এদের মধ্যে লেনদেন হচ্ছে না, বা জনগণ এক ব্যাংকের টাকা নিয়ে বা অন্য কারোর সাথে লেনদেন করতেছে না। এটা কিভাবে অ্যাকচুয়ালি হয়, একটা গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে হয়তো একটা চেক নিয়ে অন্য একটা গ্রাহককে দিয়ে দিলে এবং সেই গ্রাহক কি করবে, তার ব্যাংকের মাধ্যমে টাকা নিষ্পত্তি করবে। এইভাবে কিন্তু ব্যাংকে দেনা পাওনা সৃষ্টি হয়। যদি এখন এইটা নাই হয় অ্যাকচুয়ালি এইভাবে ব্যাপারটা যে জনগণ করতেছে না, তাহলে কিন্তু কোনো লেনদেন সৃষ্টি হবে না। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বুঝতে পারবে আচ্ছা তাহলে ইকোনমির অবস্থা ভালো না, মানুষ লেনদেন করতেছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, মানে এই জন্য দেনা পাওনা সৃষ্টি হচ্ছে না। যদি দেনা পাওনা হয় তখন বুঝবে আচ্ছা তাহলে যদি করতেছে মানে জিনিস হচ্ছে। আবার যদি দেখা যায় প্রচুর পরিমাণ দেনা পাওনা, একজন এক ব্যাংকে টাকা দিতেছে না, এই করতেছে না সেই করতেছে না, বা এই ব্যাংক ওকে টাকা দেয় দিচ্ছে না, ঘোরাচ্ছে অনেক ধরে, তাহলে বুঝতে পারবো ওই ব্যাংকের অবস্থা খারাপ বা কি। তো এইভাবে অ্যাকচুয়ালি ওভারঅল একটা কেন্দ্রীয় ব্যাংক ইকোনমির ওভারঅল অবস্থা অনুধাবন করতে পারে। তো বন্ধুরা এই ক্লাসে এই পর্যন্তই, এর মাধ্যমে আমরা আমাদের কেন্দ্রীয় ব্যাংক অধ্যায় শেষ করলাম। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, আমাদের পুরো বইয়ের মধ্যে এখান থেকে প্রশ্ন আসে, আমরা অধ্যায়টি প্রপারলি করব। বন্ধুরা এই অধ্যায় এ পর্যন্তই, আমরা তোমাদের সাথে পরবর্তী অধ্যায়ে আবার যোগ দিব। সবাইকে আসসালামু আলাইকুম।